ঠিক আছে, তাহলে আজকে আমাদের লেকচার কত? ডাইজেস্টিভ ডিসঅর্ডার লেকচার যেটা Study of আচ্ছা muscle. ডাইজেস্টিভ সিস্টেম। Sir, study of muscle এটা মানে এই যে লাস্টের পেজটা study of muscle এটা আমরা টিস্যুতে পড়াই দিছি না এটা? টিস্যুতে এটা আমরা আগে পড়াই দিছি। আচ্ছা তাহলে দেখেন ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে। এখন ডাইজেস্টিভ সিস্টেমকে অনেকগুলো নামে ডাকা যায়। যেমন আমি আপনাকে বলতেছি ডাইজেস্টিভ সিস্টেম, কেউ হয়তো বলবে কি এলিমেন্টারি সিস্টেম, কেউ হয়তো বলতে পারে কি জিআইটি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম। যদি আপনাকে বলে কেউ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কি বুঝবেন? যে উনি এমন একজন স্পেশালিস্ট যে স্পেশালিস্ট কি ডাইজেস্টিভ ডিসঅর্ডারগুলো নিয়ে কি ডিল করে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। ওকে, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমকে কি কি নামে ডাকা যায়? এলিমেন্টারি সিস্টেম নামে ডাকা যায়, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট নামে কি ডাকা যাবে। ওকে, তাহলে দেখেন ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা পড়বো, আগে আমরা বুঝি কেন এটা আমরা পড়বো, এই সিস্টেমের পারপাসটা কি বুঝেন। আমরা কি যে কাজই করতে যাই, ঠিক আছে, এনি ফাংশন নিড কি এনার্জি। যে কোনো কাজের এগেনস্টে মূল ইয়াটা কি হবে, উপাত্তটা শক্তি। আমার যদি শক্তি না থাকে আমি আলটিমেট কোনো কাজ কি করতে পারবো না, তাই না? তাহলে এনার্জি ভেরি মাচ এসেনশিয়াল না ফর কি যে কোনো ওয়ার্ক, যে কোনো ফাংশন, তাই না? তাহলে ফাংশনের সাথে এনার্জিটা কি সরাসরি সম্পৃক্ত। এখন কথা হচ্ছে যে আমি তো প্রতিনিয়ত ফাংশন করতেছি, দেখেন কথা বলতেছি, হাত নাড়াচ্ছি, চিন্তা করতেছি, ভাবতেছি আপনাদের পরবর্তীতে কি পড়াবো, পরীক্ষা কবে নিব, এই যে চিন্তা করতেছি, এই প্রত্যেকটা চিন্তার এগেনস্টে আমার কি লাগবে? এনার্জি লাগবে। ঠিক আছে, এখন এই এনার্জিটা আমাকে কে সাপ্লাই দেয়? আমরা পড়ে আসছি, কে সাপ্লাই দেয়? মাইটোকন্ড্রিয়া। কে সাপ্লাই দেয়? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আমার কোষের ভিতরে একটা অর্গানেলস আছে, যে অর্গানেলসের কাজ কি এটিপি তৈরি করা, তাকে সে আমাকে কি করে এনার্জিটা সাপ্লাই দেয়। এখন মাইটোকন্ড্রিয়া এনার্জি তৈরি করার জন্য কি ব্যবহার করে? মাইটোকন্ড্রিয়া এনার্জি তৈরি করার জন্য ব্যবহার করে গ্লুকোজ, তাই না? মাইটোকন্ড্রিয়া যে এনার্জি তৈরি করে, কি ব্যবহার করে এনার্জি তৈরি করে? গ্লুকোজ ব্যবহার করে। এখন আমার বডি এই গ্লুকোজটা পায় কোথায়? এই বডি গ্লুকোজ পায় কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে, শর্করা জাতীয় খাবার থেকে, তাই না? যত শর্করা জাতীয় খাবার আমরা খাচ্ছি প্রত্যেকটা খাবার থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। এই গ্লুকোজগুলো রক্তের মাধ্যমে সেলে যাচ্ছে, সেল থেকে মাইটোকন্ড্রিয়া যাচ্ছে, মাইটোকন্ড্রিয়া থেকে এনার্জি তৈরি হচ্ছে। ওই এনার্জিতে আমরা কি কথা বলতেছি, চলতেছি, যা ইচ্ছা তা করতেছি, তাই না? তাহলে সবই আসবে, কেবল কি গেল কার্বোহাইড্রেট। এরপরে চিন্তা করেন, এই যে আমাদের বডিটা বিল্ড অবস্থায় রয়েছে, তাই না? আমাদের মাসেল ফাসেল দিয়ে বডিটা সুন্দর করে বিল্ড করা না? ঠিক আছে, আমরা যখন কি করি, জিম করি, তখন বডি বিল্ডিং করতেছি। তার মানে কি বডিটাকে সুন্দর শেপে নিয়ে আসতেছি। তাহলে বডিটাকে সুন্দর শেপে আনার জন্য আমার কি লাগবে? মাসেল লাগবে, তাই না? বডিটাকে সুন্দর শেপে আনার জন্য আমার কি লাগবে? মাসেল লাগবে। এখন কথা হচ্ছে এই যে মাসেলটা, এই মাসেলটা কি দিয়ে তৈরি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে। মাসেলটা কি দিয়ে তৈরি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে মাসেলটাকে তৈরি করছে কে? আমি তো একেবারে বাচ্চা ছেলে ছিলাম, তাই না? আমার একটা হাতের সমান আমি ছিলাম না, এখন আমি কত বড় হয়ে গেছি। এই যে এত মাসেল, এগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কে তৈরি করতেছে? প্রোটিনই তো তৈরি হচ্ছে, ঠিক আছে? এই প্রোটিনটা তৈরি করে কি আমার কোষে? কোষে প্রোটিন তৈরি করে কি? আরএনএ না, রাইবোজোম, হাউস অফ প্রোটিন সিনথেসিস, রাইবোজোম। তাহলে কি এই যে অ্যামাইনো অ্যাসিডটা, এই অ্যামাইনো অ্যাসিডটা যখন রাইবোজোমে যাবে, তাই কোথায় যাবে? রাইবোজোম। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডটা যখন রাইবোজোমে যাবে, রাইবোজোম ডিএনএ আরএনএ এটার মাধ্যমে কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। তৈরি করবে কে? সে রাইবোজোমই তৈরি করবে। তৈরি করবে কি? মাসেল, তাই না? কে তৈরি করতেছে? রাইবোজোম। কিন্তু অ্যামাইনো অ্যাসিডটা আমি পাচ্ছি কোথায়? প্রোটিন জাতীয় খাবার থেকে। আমি প্রতিদিন মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, দুধ খাচ্ছি, এখান থেকে কি হচ্ছে? প্রোটিন জাতীয় খাদ্যগুলো আমার শরীরে যাচ্ছে। তাহলে প্রোটিন থেকেই কি
মাছ মাংস ডিম দুধ, সহজ কথা। প্রোটিন জাতীয় খাদ্য মানে কি? মাছ মাংস ডিম দুধ। তাহলে আমি মাছ মাংস ডিম দুধ খাচ্ছি, এটা আমার শরীরে যে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডটা রক্তে যাচ্ছে, ঠিক আছে? রক্ত থেকে কি সেলে যাচ্ছে, সেল থেকে রাইবোজোম পাচ্ছে, পেয়ে কি করতেছে? আমার মাসেল তৈরি করতেছে। এখন এই যে দেখেন কার্বোহাইড্রেট, যখন আমরা অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট খাই, অর্থাৎ কি বেশি পরিমাণ খাচ্ছি কিন্তু আমি এত বেশি ইউটিলাইজেশন করছি না, ঠিক আছে? ব্যাসাল মেটাবলিক রেট আমার এত বেশি না, যতটুকু ব্যাসাল মেটাবলিক রেট মানে আমার দৈনন্দিন কাজে যে এনার্জিটা লাগে ওইটার তুলনায় যদি আমার কার্বোহাইড্রেটটা বেশি হয়ে যায়, এই কার্বোহাইড্রেট কি কার্বোহাইড্রেট ফর্মে থাকবে না বডিতে, এটা কি হবে? স্টোর হবে, জমা হবে কি ফর্মে? গ্লাইকোজেন ফর্মে। গ্লাইকোজেন ফর্মে যখন আমি এটাকে ইউটিলাইজেশন করতেছি, এটা স্টোর হবে কি ফর্মে? ফ্যাট ফর্মে, ঠিক আছে? ইভেন কি আমরা ফ্যাট জাতীয় কত খাবারও খাচ্ছি না? কি খাচ্ছি আমরা? কি দুধ খাচ্ছি, দুধে ফ্যাট আছে। তেল খাচ্ছি, সয়াবিন তেল, সরিষার তেল, সিঙ্গারা, পুরি, যা খাচ্ছেন সবই কি ফ্যাট জাতীয়। মাছের তেল খাচ্ছেন, মাংসের তেল খাচ্ছেন, তেল জাতীয় খাবার কিন্তু আমরা খাচ্ছি অহরহ, তাই না? এই তেল জাতীয় খাবারগুলো থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, ফ্যাটি অ্যাসিডটা স্টোর হচ্ছে কি ফর্মে? ফ্যাট ফর্মে। তাহলে আমাদের শরীরে মূল খাদ্য কয়টা? তিনটা। কি কি? শর্করা জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য, ঠিক আছে? আমরা এইটুকু মুছে নেই। দেখেন বডির জন্য দরকার কি? গ্লুকোজ। বডির জন্য কি দরকার? গ্লুকোজ। বডির জন্য কি দরকার? অ্যামাইনো অ্যাসিড। তাহলে বডির জন্য দরকার গ্লুকোজ, বডির জন্য দরকার অ্যামাইনো অ্যাসিড, বডির জন্য দরকার কি? ফ্যাটি অ্যাসিড। ওকে, বাট প্রকৃতিতে এই কয়েকটা জিনিস ডাইরেক্টলি আপনি পাবেন না, ঠিক আছে? তারপর গ্লুকোজ কোথায় পাবেন? যত ধরনের শর্করা জাতীয় খাবার আছে, ভাত, আলু, রুটি, এগুলো কি দিয়ে তৈরি? এদের মূল বা ক্ষুদ্র উপাদানগুলো হচ্ছে কি? গ্লুকোজ। এখন কথা হচ্ছে আমরা তো ডাইরেক্ট গ্লুকোজ ফর্মে গ্লুকোজ খাচ্ছি না, খাচ্ছি কি? ভাত ফর্মে, মিষ্টি খাচ্ছি, মিষ্টির ভিতরে গ্লুকোজ আছে। কিন্তু কথা হচ্ছে আমি তো গ্লুকোজ খাচ্ছি না, মিষ্টি খাচ্ছি। আমাদের এই গ্লুকোজটা, এই যে কার্বোহাইড্রেট, আমি আলু খাচ্ছি, এখন এই আলু থেকে গ্লুকোজটা তৈরি করবে কি? গলজি বডি। দেখেন গলজি বডি কাজ করতে পারবে গ্লুকোজ নিয়ে, আলু নিয়ে তো আর কাজ করতে পারবে না। তাহলে আলুটাকে ভেঙে গ্লুকোজ করতে হবে, এইটুকু কাজ করবে ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? তাহলে প্রকৃতিতে আমরা যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আমাদের শরীরের ব্যবহার উপযোগী করার জন্য কি আল্লাহ তাআলা একটা সিস্টেম আমার শরীরের ভিতরে দিয়ে দিয়েছে। এই সিস্টেমটার নাম হচ্ছে কি? ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? আপনি ভাত খাবেন, ভাতটাকে কি গ্লুকোজ করে দিবে কে? ডাইজেস্টিভ সিস্টেম। গ্লুকোজ করে কোথায় পাঠাবে? রক্তে পাঠাবে। রক্ত কোথায় নিয়ে যাবে? কোষে। কোষ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার পরে এনার্জি, ঠিক আছে? তাহলে ডাইজেস্টিভ সিস্টেম কার্বোহাইড্রেট থেকে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। ডাইজেস্টিভ সিস্টেম প্রোটিন বা মাছ মাংস, আপনি মাংস খাচ্ছেন, মাংস থেকে আমার ডাইজেস্টিভ সিস্টেম কি তৈরি করবে? অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে আপনার রাইবোজোম আপনার শরীরের মাংস তৈরি করবে, ঠিক আছে? কারণ গরুর শরীরের মাংস আর আমার শরীরের মাংসের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে কি? সিকোয়েন্স, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সে পার্থক্য। কারণ আমার শরীরে ধরেন 5টা অ্যামাইনো অ্যাসিড, 1 2 3 4 5, এই 5টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? এই অ্যামাইনো অ্যাসিডগুলো দিয়ে আমার শরীরে প্রোটিনও তৈরি হয়। বাট এই সিকোয়েন্সটা নির্ধারণ করছে গরুর শরীরে যে কোষ আছে, সেই কোষের নিউক্লিয়াসের ভিতর যে ডিএনএ থাকে, সেই ডিএনএ। আমার শরীরে কোষ আছে, কোষের নিউক্লিয়াসে কি আছে? ডিএনএ আছে। তাহলে আমার ডিএনএ কি? আমার হয়তো 3 4 5 2 3 5 4 1, এটা কি আমার শরীরের সিকোয়েন্স? এটাকে কে নির্ধারণ করে দিবে? আমার শরীরের ডিএনএ। তাহলে আমার প্রোটিন আর গরুর প্রোটিনের মধ্যে বেসিক পার্থক্য হবে কি? অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স। উপাদান কি? সেম। উপাদান কি? সেম, ঠিক আছে? পার্থক্য শুধু অ্যামাইনো অ্যাসিডের সজ্জাটা। কারণ আমার সজ্জাটা নিয়ন্ত্রণ করবে আমার নিউক্লিয়াস, গরুর শরীরের সজ্জাটা নিয়ন্ত্রণ করবে কি? গরুর নিউক্লিয়াস, কিন্তু উপাদান সেম। তাহলে উপাদানটা আমার দরকার, তাই না? সজ্জা তো আমার ভিতরে আছে, আমার ডিএনএ সিকোয়েন্সের ভিতরে আছে। উপাদানটা আমি পাচ্ছি কিভাবে? ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে। তার মানে কি ডাইজেস্টিভ সিস্টেম ছাড়া আপনি কোনোভাবে কি, আমরা আসলে কি যে সিস্টেমে পড়ি ওই সিস্টেম একই কথা বলবো যে এই সিস্টেম ছাড়া আপনাকে কোনোভাবেই চিন্তা করা যায় না, ঠিক আছে? আলটিমেট সবগুলো সিস্টেমই তো কি কোনো না কোনো পার্টে কি হেল্প করতেছে, এটা ছাড়া আপনি বাঁচবেন? মনে করেন এনার্জি নেই, আপনার ব্রেন বাঁচবে?
ঠিক আছে, একটা ইংরেজিতে একটা গল্প ছিল কোনো একটা সময় কোনো একটা ক্লাসে, যে কি স্টোমাক শুধু খায় আর বাকি সব অর্গান কাজ করে, এরকম ছিল না? যে স্টোমাক কি শুধুমাত্র খাচ্ছে আর সবাই কি কাজ করতেছে, তো অন্য অর্গান ভাবতেছে যে আমরা শুধু কাজ করি, ও শুধু খাবে, আমরা আর কাজ করবো না। ঠিক আছে, আমরা যখন কাজ করবো না, সবাই কাজ বন্ধ করে দিয়েছে, স্টোমাকের খাওয়া বন্ধ হয়ে গেছে, ওরা কাজ না করেও কি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন ওরা একটা জিনিস বলছে যে স্টোমাক খায় ঠিক আছে, কিন্তু কি তার জন্য খায় না, সে খায় কি সবার জন্য, সবাই কাজ করতেছে, স্টোমাক সবাইকে শক্তি সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের বেসিক আলোচনায় চলে আসি। প্রথম কথা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটা কি। একটা জিনিস তো ক্লিয়ার, ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা কেন পড়বো। ঠিক আছে, এই যে খাদ্যগুলা কোন খাদ্য থেকে কি তৈরি হচ্ছে, কোন খাদ্য কিভাবে পরিপাক হচ্ছে, কেন, কারণ খাদ্য রিলেটেড রোগ কি আমাদের অভাব? এই যে ডায়রিয়া হয়ে গেল, একটা খাবার খেলেন ডায়রিয়া হয়ে গেল, একটা খাবার খেলেন কলেরা হয়ে গেল, খাবার খেলেন গ্যাস্ট্রিক হয়ে গেল, প্রত্যেকটা ডাইজেস্টিভ সিস্টেমের রোগ। তাহলে পুরো পার্টটা আমাকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম আলোচনায় আসি, ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে। ঠিক আছে, দেখেন আপনাদের বই প্রথমেই দিয়ে দেওয়া আছে, তাই না? যে সিস্টেমের সাহায্যে কি হয়, চারটা কাজ হয়। চারটা কাজ কি কি? খাদ্য বস্তু গ্রহণ, কি নাম বইটা দেখেন, খাদ্য গ্রহণ। তাহলে আমরা খাদ্য কিভাবে গ্রহণ করছি? মুখের ভিতর ঢুকাই দিচ্ছি। ঠিক আছে, মুখ কি করতেছে? খাদ্যটাকে হজম উপযোগী করতেছে, তাই না? দাঁত খাবারটাকে ভেঙে একদম কি ক্রাশ করে দিচ্ছে। ওকে, স্যালিভারি গ্ল্যান্ড আসতেছে, স্যালিভারি গ্ল্যান্ড থেকে লালা রস আসতেছে, আর এসে কি করতেছে? খাদ্যটাকে ভিজিয়ে দলা তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, খাদ্যটাকে আমরা গ্রহণ করলাম, শরীরের ভিতরে ইনপুট দিলাম। এখন এই ইনপুট হওয়া খাদ্য কোথায় দিলাম? ডাইজেস্টিভ ট্র্যাক্টে। ইনপুট হওয়া খাদ্যটাকে হজম করবে কে? ডাইজেস্টিভ সিস্টেম। হজম করা মানে কি? বড় খাদ্যটাকে ছোট ছোট খাদ্য বা আমার দেহে গ্রহণ উপযোগী খাদ্যে রূপান্তরিত করবে। তাহলে কি হলো? হজম হলো। হজম হওয়ার পরে দুইটা অংশ হবে। যে অংশ হজম হয়ে যাবে সেই অংশটা কোথায় চলে যাবে? ব্লাডে, রক্তে। কোথায় চলে যাবে? রক্তে চলে যাবে। তাহলে যে অংশটা হজম হলো খাবারের, সে অংশটা কোথায় চলে যাবে? রক্তে চলে যাবে। আর যে অংশটা হজম হলো না সেটা কি? স্টুল। তাহলে দেখেন, খাদ্যটাকে গ্রহণ করবে, খাদ্যটাকে হজম করবে, হজমকৃত খাদ্যকে রক্তের ভিতরে শোষণ করে দিবে। আরেকটা কি, যে খাদ্যটা হজম হবে না সেটা স্টুলের মাধ্যমে দেহ থেকে বের করে দিবে। তাহলে মুখ থেকে শুরু করে বায়ুপথ পর্যন্ত আমাদের সম্পূর্ণ রোডটাকে আমরা কি বলি? ডাইজেস্টিভ ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এলিমেন্টারি ট্র্যাক্ট। ট্র্যাক্ট মানে কি? রাস্তা। ওকে, কতটুকু লম্বা এটা? মুখ থেকে বায়ুপথ পর্যন্ত কয় ইঞ্চি হবে? অনেক বড় হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট আমরা যদি চিন্তা করি, এটা 29 থেকে 32 ফুট, অ্যাভারেজ 9 মিটার। তার মানে আপনার সাইজ হচ্ছে কত? 6 ফিট। আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্টের সাইজ কত? প্রায় 32 ফুটের মতো। ঠিক আছে, তার মানে একটা খাবার মুখ দিয়ে ঢুকে পায়খানা হয়ে বের হতে তাকে 32 ফুট রাস্তা পার হয়ে যেতে হয়। এত সহজ বিষয় না। ঠিক আছে, 32 ফুটের ভিতরে 7 মিটার। ঠিক আছে, ধরেন 23 থেকে 24 ফুট শুধুমাত্র কি ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ ওই যে নাড়িভুঁড়ি যেটা প্যাচ আকারে থাকে যেটা। ঠিক আছে, এই যে ওই নিচের অংশটা, মাঝখানের যে ইয়াটা, হ্যাঁ, এই অংশটাই হচ্ছে কি সবচেয়ে বড় অংশ। ঠিক আছে, আপনি গরুর ভুঁড়ি ছাড়াইছেন কখনো? যদি কেউ গরু কুরবানি দেন, ভুঁড়ি ছাড়াইছেন? ভুঁড়ি ছাড়ালে দেখবেন কি চিকন যে নাটটা আছে সেটা কি বিভিন্নভাবে প্যাচ ফর্মে থাকে, টান দিলে শুধু আসতেই থাকে, এটা শেষ হয় না যেমন। ঠিক আছে, আর মোটা যেটুকু, যেটা নিয়ে সবার মধ্যে কি লাগে, যেটা নিব এটা নিব, কারণ ওইটার মধ্যে একটু মাংসল আছে, তাই না? ঠিক আছে, এইটা কতটুকু ছোট থাকে। ঠিক আছে, তা ওই জায়গাটুকু, যে জায়গাটুকু চিকন, এই জায়গাটুকুই মূল কাজটা করে। মূল কাজটা কি? হজম করে। হজম করা খাদ্যটা রক্তে পাঠায়। ঠিক আছে, ওই মোটা অংশের ভিতরে যখন আসে, কি আসে? ওইটা স্টুল। এখান থেকে আর কোনো খাবার হজম হয় না, পুরাটাই কি স্টুল। তাহলে স্টুল থেকে অ্যাবজর্পশন হতে পারে, কিন্তু এটা কি হবে না? হজম হবে না। কারণ ডাইজেস্টিভ যত এনজাইম আছে শুধুমাত্র স্মল ইন্টেস্টাইনের ভিতরেই কি আছে। ওকে, তার মানে খাবার হজম রিলেটেড প্রবলেম হলে আমরা কি জাতীয় ওষুধ খাবো? এখান থেকেই আসবে। যদি আমি কারণটা বুঝতে পারি, চিকিৎসা কিন্তু কোনো ব্যাপার না। আমরা কিন্তু কোনো রোগের চিকিৎসা করি না, এটা সবসময় মনে রাখতে হবে। আমরা কি করি? রোগের কারণের চিকিৎসা করি। ধরেন আপনার মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা আপনার করতেছে চোখের সমস্যার জন্য,
ঠিক আছে, আপনার করতেছে দাঁতে ব্যথার জন্য। এখন আমি যদি মাথা ব্যথার জন্য সারাদিন টাফনিল দেই, যে পর্যন্ত ওনার চোখের সমস্যা ঠিক না করবো, যে পর্যন্ত ওনার দাঁতের সমস্যা ঠিক না করবো, মাথা ব্যথা ভালো হবে? ভালো হবে না। তার মানে কি, যে কোনো রোগের সুনির্দিষ্ট একটা কারণ আছে। আপনার মূল টার্গেটই থাকবে রোগের কারণটা কি। একটা রোগ বিভিন্ন কারণে হতে পারে, ওনার কি কারণে হয়েছে, ওনার কি কারণে হয়েছে, ওনার কি কারণে হয়েছে, এটা আপনার কি করতে হবে? বের করতে হবে। যদি বের করতে পারেন কারণটা সুনির্দিষ্টভাবে, তাহলে আপনি কি একদম পারফেক্ট ট্রিটমেন্ট করতে পারবেন। কারণ বের করতে না পারলে তো চোখ বন্ধ করে দিবেন, টাফমিল খান। মাথা ব্যথা বললে টাফমিল খান, কোনো চিকিৎসা হলো? ওকে, তাহলে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের সংজ্ঞা দেবো কিভাবে? ঠিক আছে, যে তন্ত্রের সাহায্যে কি করব, গ্রহণকৃত খাদ্যের হজম, খাদ্যের শোষণ এবং কি যে অংশটা মানে অ্যাবজর্ব হয় না বা কি হজম হয় না, ঠিক আছে, ডাইজেশন হয় না, সেই খাদ্যটাকে কি করে দেওয়া, শরীর থেকে বের করে দেওয়া। আচ্ছা, খাদ্যের একটা অংশ তো বের হয়ে গেল, আরেকটা অংশ কোথায় ঢুকলো? রক্তে ঢুকলো। এখন এই অংশটা কিভাবে বের হবে? এটা যাবে ইয়াতে রক্ত থেকে মাইটোকন্ড্রিয়ার হবে, এটা ইউরিন থেকে বের হয়ে যাবে। এই খাদ্যটা কোথায় যাবে? মাইটোকন্ড্রিয়াতে যাবে, সেলে যাবে। সেল এটাকে ব্যবহার করবে, তাই না? ব্যবহার করে শক্তি তৈরি করবে আর কিছু বজ্র তৈরি করবে। ঠিক আছে, এই বজ্রটা কি কিডনিতে আসবে, কিডনি এটাকে প্রস্রাবের মাধ্যমে বের করে দিবে। তার মানে যে অংশটা রক্তে যাবে সেটা আর পায়খানা হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আর যে অংশটা পায়খানা হচ্ছে সেটা কি রক্তে যাওয়ার সুযোগ খুব কম। ক্লিয়ার কিনা এতটুকু? তাহলে দুই রোডে চলে যাচ্ছে, একটা চলে যাবে ইউরিনারি সিস্টেমের জন্য, আর একটা চলে যাচ্ছে কি ডাইজেস্টিভ ট্র্যাকেই থাকবে এটা। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু যদি বুঝেন, বাকি জিনিসগুলো শুধু মুখস্থ করা। ঠিক আছে, ডাইজেস্টিভ ট্র্যাকের কাজটা কি হবে? খাদ্য গ্রহণ করবে সে, ঠিক আছে, খাদ্য সে হজম করবে। হজম করার পরে একটা নির্দিষ্ট অংশ রক্তে পাঠাবে, হজম হওয়া অংশ। আর একটা অংশ যেটা হজম হয় নাই সেটা কি স্টুল আকারে দেহ থেকে বের করে দিবে। স্টুল থেকে স্যার আবার রক্ত যাওয়ার সম্ভাবনা আছে। স্টুল থেকে স্টুল শক্ত হয়ে যায় না, কনস্টিপেশন হয় না? যখন আপনি কি করেন, মনে করেন 2 দিন ধরে বাথরুম করেন না, তাহলে কি হয়? স্টুলে যে পানি থাকে, এই পানিটা কি করে নেয়? সে অ্যাবজর্ব করে নেয়। যখন পানি শোষণ করে নেয়, স্টুলে কি ফার্মেন্টেশন, গাজন প্রক্রিয়া, অনেক ব্যাকটেরিয়া থাকে। তার মানে কি অনেক দূষিত টক্সিনও রক্তে চলে যায়। যাদের স্টুল কষা থাকে তাদের মুখে ব্রণও ওঠে। তাহলে একজন রুগী আসছে মুখের ব্রণ নিয়ে, ঠিক আছে, তার পায়খানা কষা। এখন আপনি কষা পায়খানা যে পর্যন্ত দূর না করবেন, মুখের ব্রণের চিকিৎসা করে কোনো লাভ হবে না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসেরই কি একটা না একটা জিনিসের সাথে লিঙ্ক থাকবে, আপনাকে ওই লিঙ্কটা খুঁজে বের করতে হবে। ক্লিয়ার কিনা এতটুকু? ওকে, তাহলে এবার আমরা ডাইজেস্টিভ সিস্টেমের পার্টগুলো একটু পড়ি। ডাইজেস্টিভ সিস্টেমে কি কি পার্ট আছে দেখেন। আমরা একেবারে সিম্পল একটা ডায়াগ্রাম আঁকছি। কমন একটা ডায়াগ্রাম দেখেন। এখানে আমরা 2টা ছিদ্রপথ দেখাইছি, একটা হচ্ছে নাকের ছিদ্র, একটা হচ্ছে কি মুখের ছিদ্র, তাই না? মুখের ছিদ্রটা একটু নিচে থাকে, নাকের ছিদ্রটা কি উপরে থাকে। দেখেন, নাকের ছিদ্রকে বলা হয় ন্যাসাল ক্যাভিটি, মুখের ছিদ্রটাকে বলা হয় ওরাল ক্যাভিটি। ওরাল, হ্যাঁ। তাহলে মুখের ছিদ্রের ভিতরে কি খাবার গ্রহণ করার যাবতীয় জিনিসপত্রগুলো আছে না? শক্ত খাবার ভাঙার জন্য দাঁত আছে, খাবারটাকে ভিজানোর জন্য সেলিভারি গ্ল্যান্ড আছে, তাই না? আবার কি জিহ্বা আছে, খাবারটাকে এই পাশ থেকে এই পাশে নেওয়ার জন্য। তাহলে খাদ্য গ্রহণের উপযুক্ত জায়গা কোনটা? মুখ। তাহলে মুখটাকে আমরা কি খাবারের জন্য রাখবো। বাট নাকের ছিদ্রও কিন্তু কি খাবার দেওয়া যাবে। যেমন যখন কোনো রোগী কি সেন্সলেস থাকে, ন্যাসোগ্যাস্ট্রিক পাইপ দিয়ে যখন খাবার খাওয়ায়, নাক দিয়েই দেয় কিন্তু। তার মানে কি একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে নাকের ছিদ্র এবং মুখের ছিদ্র পেছন দিক থেকে একই জায়গায় যায়, ঠিক আছে। এই কমন জায়গাটা হচ্ছে 4 রাস্তার মোড় বলি আমরা আমাদের দেহে। এই জায়গাটার নাম হচ্ছে ফ্যারিংস। কি নাম? ফ্যারিংস। ওকে, জায়গাটার নাম কি? ফ্যারিংস। আর এই যে নাকের সামনে ফ্যারিংসের যে মুখ, এটার নাম হচ্ছে ন্যাসোফ্যারিংস। মুখের সামনে যে মুখ, এটার নাম কি? ওরোফ্যারিংস। তাহলে দেখেন, আমরা মুখের ভিতরে খাবারটা ঢুকাবো, খাবারটা মুখ কি করবে? ভাঙবে, ক্রাশ করবে, নরম করবে, দলা করে খাবারটাকে নিচে পাঠাবে, ঠিক আছে। নিচে পাঠানোর পর আসবে কোথায়? ফ্যারিংসে। ফ্যারিংসের পর এটা 4 রাস্তার মোড় বলছি না? এই যে 4টা রাস্তা দেখেন, 1টা 2টা 3টা 4টা, এটা একটা মোড়। আমাদের গলার এখানে কি 4 রাস্তার একটা মোড় আছে, ঠিক আছে। এক রাস্তা দিয়ে বায়ু চলাচল করে, এক রাস্তা দিয়ে খাবার চলাচল করে, ঠিক আছে। এইখানেও একটা ক্রিটিক্যাল হিসাব আছে। দেখেন, আমাদের এই যে সামনে, এটা মুখ না? তাহলে এই সামনের এই রোডটা বাতাস চলাচলের,
তাহলে আমি যদি এখানে কাউকে কেটে দেই, কি কাটবে? খাদ্যনালী কিন্তু কাটবে না, শ্বাসনালী কেটে যাবে। ঠিক আছে, কারণ শ্বাসনালীটা কোথায় থাকে? সামনে থাকে। খাদ্যনালীটা আমার এইটা সামনে থাকে, কিন্তু কি এটা পেছনে থাকে। তাহলে এটা হচ্ছে আমার কি? খাদ্যনালী, ফুড। ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমার শ্বাসনালী। এখন কথা হচ্ছে খাবারটা যখন এই দিক দিয়ে আসে, তখন খাবারটা কোন দিকে যায়? এদিকে আসে? বাতাসের রাস্তা দিয়ে খাবার ঢুকে? বাতাসের রাস্তা দিয়ে খাবার ঢুকে না কেন? এখানে একটা হ্যাঁ। ইয়ে আছে। এখানে একটা কি আছে? ঠিক আছে, হ্যাঁ, এখানে একটা জটিল সমীকরণ আছে, তাই না? যে দেখেন আমরা বলি না আমাদের ইপিগ্লটিস বা আলজিব বা ইউভিউলা বলি, ঠিক আছে? এখানে তার একটা মেজর ফাংশন আছে। কিরকম? এই জায়গাটাতে একটা কি এরকম ইপিগ্লটিস থাকে। দেখেন খাবারটা কি অবশ্যই দানাদার, তাই না? ভারী কিছুটা। যখন আমরা পানিও খাবো, আমাদের কি ঢুক গিলতে হয় না? পানি কি ঢুক না গিলে খাওয়া যায়? গিলতে হবে পানি, ঠিক আছে? যেভাবেই দিলেন কিন্তু যখনই গিলবেন, ঢুক গিলবেন, তখন এই যে মাসেলটা, এই মাসেলটা কি নিচের দিকে এইভাবে নেমে আসবে। যখন নেমে আসবে তখন কি শ্বাসনালীটা বন্ধ হয়ে যাবে। সকল খাবারগুলো কি এদিক দিয়ে এসে কোথায় ঢুকবে? এই পথে ঢুকবে, খাদ্যনালীতে ঢুকবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে শ্বাসনালী বন্ধ হয়ে যায় দেখে খাদ্যনালী দেখেই ঢুকে খাবার ঢুকে। খাদ্যনালী কিন্তু সবসময় কি বন্ধই থাকে। খাবারের ভাড়াইটা খুলে এদিক দিয়ে কি খাবারটা ঢুকে যায়। বাতাসটা কি এই নালী সবসময় খোলা থাকে। খোলা থাকে দেখে কি বাতাস নাক দিয়ে আসুক, মুখ দিয়ে আসুক, সবসময় কি এটা দিয়ে ভিতরে চলে যাচ্ছে। নাক দিয়ে বাতাসও আসতে পারে, মুখ দিয়ে বাতাসও আসতে পারে, কিন্তু নাকটা কি বাতাসের জন্য। কেন? দেখেন মুখে কিন্তু বাতাসকে ফিল্টার করার মতো কিছুই নাই। নাকে কি অনেক লোমকূপ আছে না? এগুলো কি করে? বাতাসের ধুলা বালি জীবাণু দূষিত উপাদানগুলোকে ফিল্ট্রেট করে তারপরে বিশুদ্ধ বাতাসটাকে ভিতরে ঢোকা যায়। সেই জন্য আমরা কি বলছি, যারা অনেক সময় আমরা বালিশে যখন ঘুমাই, ঠিক আছে, বালিশ অনেক সময় হা করে ঘুমায় পড়ি না, মানে ঘুমের মধ্যে হা করে ফেলবে, নাক বন্ধ হয়ে গেছে হা করে ফেলতে পারি, অটোমেটিক ভাবে করতে পারি, ঠিক আছে? তখন কি হবে, আমার মুখ দিয়ে যখন বালিশ থেকে বাতাসটা যাচ্ছে, বালিশে কিন্তু অনেক ধুলাবালি থাকে। এই ধুলাবালিগুলো যখন আপনার রেসপিরেটরি ট্র্যাকে যাবে, তখন কিন্তু আপনার বিভিন্ন রকম রেসপিরেটরি ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমরা বালিশের উপর যখনই ঘুমাই, আমাদের উচিত কি একটা টাওয়াল ইউজ করা, যেন কি বালিশ থেকে ধুলাবালিটা সরাসরি কি না আসতে পারে, মুখ দিয়ে না ঢুকতে পারে। এখন আমার কথা, টাওয়ালটা যদি আর জীবনে না ধন তাহলে কি হবে? তাই না? টাওয়ালটার জীবনে ধুবেন না, টাওয়াল বিছানো উচিত। কারণ কি আমরা ঘুমের মধ্যে কখন হা করবো জানি না, আর বালিশের ভিতরে তুলা আছে, এটাকে আপনি ধুইতে পারবেন না তো, ঠিক আছে? বা টাওয়ালটাকে আপনি কি রেগুলার ধুইতে পারবেন। ওকে, তাহলে আমরা দেখতেছি যে এয়ারের রাস্তা এবং খাবার রাস্তা পাশাপাশি দুইটা রাস্তা, বাট কি মাঝখানে একটা প্রতিবন্ধক হিসেবে কে আছে? ইপিগ্লটিস বা ইউভিউলা বা আলজিহ্বা, যেটা বলি আমরা, ঠিক আছে? আমরা যখনই ঢুক গিলবো, এটা কি করবে? খাবারের রাস্তাটা বন্ধ করবে। সেই জন্য আপনি খাবার এবং শ্বাস কখনো দুটো একসাথে ভিতরে ঢুকাতে পারবেন না। আবার দেখেন, আমরা অনেক সময় বলি, এটা আমি সবসময় বলি ক্লাসে, যে আমরা অনেক সময় কি খাই? বিষম খাই না? একদম প্রচন্ড ভাবে কি বিষম খাই, নানি মনে করছে। ঠিক আছে? হ্যাঁ, তখন মনে হয় কি যে নানি দাদি বাড়ি থেকে মা বাবা এরা কি মনে করছে, ঠিক আছে? একটা জিনিস বুঝেন, বিষম আমরা কেন খাই? যখন খাবারের কোনো অংশ, খাবারের কোনো পার্ট ডাইজেস্টিভ ট্র্যাকে পুরোপুরি না যেয়ে কি হয়, রেসপিরেটরি ট্র্যাকে চলে আসে, তখন আমাদের রেসপিরেটরি লাংসের ভিতর রিজার্ভ এয়ার থাকে। যখন এটা বুঝে যে খাবার শক্ত কোনো কিছু ঢুকে যাচ্ছে, ভিতর দিকে কি করে, একটা ফোর্সফুলি বাতাস পাঠায় দেয়। ওই বাতাসে কি হয়, খাবারটা উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে গেলে কোথায় যায়? নাকেই যায় না? নাকের চিত্রটা কোথায় থাকে? উপরেই থাকে। বিষম খেলে কি খাবারটা নাকেই চলে যাবে। আর বিষমটা আমরা খাচ্ছি কেন? সিম্পল ভাবে, যে আপনি যখন ঢোক গিলতেছেন, আপনার এই যে ঢোক গিলার সাথে এই মাসেলটার যে কন্ট্রাকশন, এটাকে নিয়ন্ত্রণ করে কি? নার্ভাস সিস্টেম, ব্রেন, ঠিক আছে? এখন চিন্তা করেন, আপনি খাবার খাচ্ছেন, আপনার দোকানের হিসাব মিলাচ্ছেন, ইনস্টিটিউশনের হিসাব মিলাচ্ছেন, যে এটা কেন হলো, এটা কেন হলো। যখন আপনার ব্রেনটা অন্য কাজে ব্যস্ত, মনোযোগ দিয়ে খাবার খাচ্ছেন না, তখন কি হয়? ঢোক গিলার সময় এটা কি পরিপূর্ণভাবে বন্ধ হয় না, তখন খাবারের কিছু অংশ কি এদিক দিয়ে ঢুকে যায়। ঢুকে গেলে আপনি বিষম খাবেন, স্বাভাবিকভাবে খাবারগুলো উপরের দিকে ছুঁড়ে মারবে, ছুঁড়ে মারলে নাক দিয়ে ঢুকবে। তার মানে মূল ঘটনাটা কি হয়? সব সময় আমরা বলি যে কি আমাদেরকে কেউ মনে করছে, সেই জন্য আমরা বিষম খাইছি,
বাট বাস্তব ঘটনাটা উল্টা। আপনি কারোর কথা মনোযোগ দিয়ে ভাবতেছেন, ঠিক আছে, আপনি কোনো কিছু মনোযোগ দিয়ে ভাবতেছেন, সেই কারণে আপনি কি বিষম খাইছেন। বিষম খাওয়ার কারণ আপনি নিজে, আপনার নার্ভাস সিস্টেম যেটা কি খাবার কথা এখন মনোযোগ দিয়ে আপনি মনোযোগটাকে অন্য কোনো দিকে কনভার্ট করে আসেন, ঠিক আছে, আপনি বিষম খাবেন। সেই জন্য খাবারটা আস্তে ধীরে মনোযোগের সাথে কি খাওয়া উচিত। ওকে, তাহলে আমরা বিষম খাওয়ার জন্য কি কেউ মনে করতে পারে না। যদি মনে করলে বিষম খাইতো তাহলে সারাদিন বিষমই খাইতেন, কারণ সারাদিন কেউ না কেউ আপনাকে মনে করে, তাই না? হয় কারণে মনে করে, অকারণে মনে করে, গালি দিতে মনে করে, দোয়া করতে মনে করে, কিছু না কিছু দেখি মনে করে। স্যার তাহলে পানি দিয়ে আমরা খাই, পানিটা ঠিক হবে না? একই বিষয়, পানি আপনি কি না গিলে খান? না না স্যার, যখন শুলে পানি খাই, হ্যাঁ, তাই খাওয়া ঠিক হবে কিনা? বুঝি নাই। বিষম খাইলে, বিষম খেলে অনেকে বলে পানি বিষম খাওয়ার পরে তো আপনার সেন্স চলে আসছে। বিষম খাওয়ার পরে আপনি এখন রেডি না, আরে কি হলো বিষম খাইলাম, তখন পানি খান আর যাই খান জায়গার মধ্যে ঢুকবে। বিষম খাওয়ার আগে চিন্তা করছেন, কিন্তু বিষম খাওয়ার পরে কি আপনার চিন্তা করার ইচ্ছা করবে? তাহলে পানিটা আর ফ্যাট না, যখন পানি খেলে ভালো না, হবে। ঠিক আছে, বিষম খাওয়ার আগে চিন্তা করছেন আপনি, বিষম খাওয়ার পরে তো আপনার হুঁশ ফিরছে, আরে কি করলাম এতক্ষণ। ওকে, তাহলে আমরা খাবার রাস্তাটায় চলে আসবো, রেসপিরেটরি সিস্টেমে আমরা এইটুকু জায়গা পড়ব। ওকে, তাহলে আমাদের মূল পড়ার বিষয় কি? প্রথমে হচ্ছে কি মাউথ, তাই না? মাউথের ভিতরে কি আছে? ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি আমরা আলাদাভাবে পড়ব, এখানে কি কি জিনিস থাকে পড়ব, শুধু আমরা এখন মনে রাখি ওরাল ক্যাভিটি, তারপরে কি ওরোফ্যারিংস, এরপরে কি ফ্যারিংস, এরপরে কি খাদ্য নালী। খাদ্য নালীকে কি বলে? ইসোফেগাস। ক্লিয়ার কি না? তো তাহলে আমরা ইসোফেগাস পর্যন্ত আসছি। ইসোফেগাস হলো খাদ্য নালী, খাবারটা এখন যাচ্ছে, খাবারটা যে কোথায় থামবে? স্ট্রং খাবারটা যে থামবে কোথায়? স্টোমাকে। তাহলে খাবারটা এখন আসলো কোথায়? স্টোমাকে। স্টোমাকে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারটাকে প্রথমে জীবাণুমুক্ত করবে, খাবারটাকে আরো কি ডাইজেশনের জন্য রেডি করবে, কারণ এখনো খাবার ডাইজেশন হয় না। শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবার মুখে পার্শিয়ালি ডাইজেস্ট হয়, প্রোটিন জাতীয় খাবার কি স্টোমাকে পার্শিয়ালি ডাইজেস্ট হয়, এখনো ফ্যাট ডাইজেশন শুরুই হয় না, সবই পার্শিয়াল ডাইজেশন। ডাইজেশন শুরু হবে এখান থেকে। তাহলে দেখেন খাবারটা কোথায় আসছে? স্টোমাক পর্যন্ত। স্টোমাকের পরে খাবারটা কই যাবে? স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনের পার্ট তিনটা, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এটা হচ্ছে খাবার হজমের জায়গা। ওকে, তাহলে আমরা এইদিকে চলে আসি। খাবার হজমের জায়গাটা একটু বড়, বললাম না টোটাল 7 মিটার, 9 মিটারের মধ্যে 7 মিটারই কি এটা, আমরা জাস্ট এটাকে বড় করে থিঙ্ক করি। হ্যাঁ, তাহলে এইখানে একটা কাজ ঘটে, যখন স্টোমাক থেকে রেডি হয়ে খাবারটা ডাইজেশনের জন্য রেডি হয়ে এখানে চলে আসে, এখানে আসার পর দুইটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? আমাদের এখানে একটা লিভার আছে, লিভারের নিচে গল ব্লাডার আছে, তাই না? খাবার, চর্বি জাতীয় খাবার হজমের জন্য কি লাগবে? পিত্তরস লাগবে। যখনই খাবারটা এখানে আসবে, সাথে সাথে কি করবে? গল ব্লাডার থেকে পিত্তরস এসে কি খাবারটাকে ইমালসিফাইড করে দিবে, খাবারটা কি হজম প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ফ্যাট জাতীয় অন্য অন্য খাবারের হজমও শুরু হয়ে যাবে। কিভাবে শুরু হবে? এই জায়গায় খাবার হজম হয় কি দিয়ে? মূলত এনজাইম দিয়ে। এই এনজাইমগুলো আসবে কোথা থেকে? এই যে দেখেন এখানে একটা কি সেল আছে আমাদের, প্যানক্রিয়াস, তাই না? যখন এখানে খাবারটা আসবে, এখান থেকে প্যানক্রিয়াটিক জুস আসবে, এখান থেকে আসবে পিত্তরস। এই প্যানক্রিয়াটিক জুসের ভিতরে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন এই এনজাইমগুলো থাকে। এই এনজাইমগুলোই কি করবে? খাবার হজম শুরু করবে। তার মানে এখান থেকে খাবার হজম হবে, রক্তে যাবে, হজম হবে, রক্তে যাবে, হজম হবে, রক্তে যাবে, যাবে 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 যাবে, এই পর্যন্ত হজম হবে, রক্তে যাবে। এই দীর্ঘ সময় খাবার হজম হবে আর রক্তে যাবে, হজম হবে আর রক্তে যাবে। তারপরে যখন এইখানে চলে আসবে, এইখানে এসে কি লার্জ ইন্টেস্টাইনের ভিতরে পড়ে যাবে। এইখানে যা পড়বে সবই স্টোর। এখন আর কোনো হজম হজম নাই। হ্যাঁ, না না, এইদিকে দেখেন একটা ভেন আছে, ঠিক আছে? এইদিকে এক ধরনের, আমাদের যদি স্মল ইন্টেস্টাইনের সাইজটা দেখি, এদিকে কি এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ভ্যালি থাকে, ঠিক আছে? এই ভ্যালির ভিতরে কি থাকে? ব্লাড সেল থাকে, মানে ব্লাড ভেসেল থাকে, ঠিক আছে? যেহেতু এই ভ্যালিগুলোর ভিতরে এরকম কি রাস্তা থাকে, খাবারের ছোট দানাগুলো কি রাস্তাতে ঢুকে একদম ব্লাড সার্কুলেশনের ভিতরে কি চলে যাবে। ওকে, রক্ত সেল তৈরি করে, সেল তৈরি করবে কেন? ব্লাড সার্কুলেশনে চলে যাবে আমাদের গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, শোষণ হবে। শোষণ মানে কি? যে জায়গায় তৈরি হচ্ছে ওইখান থেকে একটা বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে আরেকটা জায়গায় কি চলে যাওয়া, এখানে কি হবে? শোষণ হবে। শোষণ প্রক্রিয়াটা হচ্ছে ডিফিউশন প্রক্রিয়া। ডিফিউশন মানে কি? ব্যাপন। করছি না আমরা ব্যাপন? ব্যাপনের এক্সাম্পল কি? হ্যাঁ, অধিক ঘনত্ব থেকে কোনো বস্তু কম ঘনত্বের দিকে চলে যাওয়া। রক্তের ভিতরে কি আছে?
খাবার এরিয়া কম আছে না ঘনত্ব, এখানে ইন্টেস্টাইনে কি আছে বেশি আছে না, তাহলে ইন্টেস্টাইন থেকে কোথায় চলে যাবে, রক্তের ভিতরে চলে যাবে। খুব সিম্পল বিষয়। আচ্ছা, তাহলে উপরের দিকে আমরা আসতেছি এখন। দেখেন স্টুলটা কোথায় তৈরি হলো, এখানে তৈরি হলো, এই জায়গায় পড়লো। এটার নাম কি, সিকাম। আমরা বলি না অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা হয়, অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে, এই যে লার্জ ইন্টেস্টাইনের সিকাম, এই সিকামের সাথে লাগানো থাকে। তাহলে সিকামটা আমার কোন পাশে থাকে, আমি যদি এইভাবে দাঁড়াই, রাইট সাইডে, এটা আমার রাইট সাইড না, ঠিক আছে, তাহলে রাইট সাইডে সিকাম থাকে। তাহলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কি লেফট সাইডে হবে, রাইট সাইডে। অ্যাপেন্ডিক্স যেখানে থাকে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাও কি ওই জায়গাতেই হবে। ঠিক আছে, তার মানে ব্যথা অ্যাপেন্ডিসাইটিসের কিনা এটার জন্য আর চিন্তা করতে হবে না, যদি কি ওই নির্দিষ্ট ম্যাকবার্নিং পয়েন্টে কি হয় ব্যথাটা হয়, এটা করবেন অ্যাপেন্ডিসাইটিসের সময়। তাহলে একটা জিনিস ক্লিয়ার তো, যে এখন স্টুল আসলো, স্টুল এসে এখন স্টুলটা কি দেখেন উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে, পেরিস্টালসিস মুভমেন্ট। রাইট সাইড থেকে কোন সাইডে যাবে, লেফট সাইডে যাবে। লেফট সাইড থেকে আবার কি নিচের দিকে নামবে, নিচের দিকে নেমে আবার কি এখানে একটু জমা থাকবে, তারপরে কি এই ক্যানেল দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাসেন্ডিং কোলন, এটা হচ্ছে কি ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, এটা হচ্ছে সিগময়েড কোলন, এটা হচ্ছে রেকটাম, এটা অ্যানাল ক্যানেল এবং অ্যানাস। খাবারটা স্যার আবার উঠবে, আবার উঠবে আবার। জি, তার মানে কি আপনি খাচ্ছেন, খাবারটা নিচে নামতেছে, নিচে নেমে আবার কি স্টুলটা উপরে উঠতেছে, খাবার না, স্টুলটা উপরে উঠতেছে, ডান পাশ থেকে কি বাম পাশে যাচ্ছে, নিচে নামতেছে, এখানে সাময়িকভাবে জমা থাকে, এরপরে যখন চাপ আসবে কি বের করে দিবে। শুধু পার্টগুলোর নাম মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসের জন্য পড়া থাকবে 2টা কোশ্চেন, বলে দিচ্ছি, লিখে দিই। সিস্টেমটা বুঝতে হবে, সিস্টেমটা ঝামেলা, সিস্টেমটা ঝামেলা। এটা ঝামেলা দেখে তো ভালো করে পড়বেন, এটা পড়াটাও মজার, তাই না? আপনি একটা খাবার খাচ্ছেন, খাবারটা মুখে ঢুকায় চিন্তা করবেন যে কোন জায়গা পর্যন্ত যাবে এখন। ওরাল ক্যাভিটির পরে কি ওরোফ্যারিংস, তারপরে ফ্যারিংস, এরপরে কি ইসোফেগাস, খাবারটাকে গুনে গুনে বাড়াবেন, এরপরে স্টোমাক, এরপরে কি স্মল ইন্টেস্টাইন, ডিউটেনাম, জেজুনাম, ইলিয়াম, এরপরে লার্জ ইন্টেস্টাইন, সিকাম, উপরের দিকে পাশে নিচে বের করে দিবেন। বাথরুমে যা মনে করবেন কি বের হচ্ছে, যেমন কোথা থেকে বের হচ্ছে, রেকটাম থেকে বের হচ্ছে, পড়ার মধ্যেই থাকবেন, যেখানেই যান। স্যার তার মানে এগুলো মজুদ হবে আদবটা। হ্যাঁ, আমি বলি ডিফাইন ডাইজেস্টিভ সিস্টেম। ঝামেলা করে Define digestive system. Define digestive system, write down the parts of digestive system. তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে, একদম ফার্স্ট পেজে যতটুকু দেওয়া আছে, ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে, ডাইজেস্টিভ সিস্টেমের পার্টগুলোকে 2টা ভাগে ভাগ করছে না, একদম প্রথমে পার্ট, তারপরে দেখেন সাম গ্ল্যান্ডগুলা পর্যন্ত পার্ট, ঠিক আছে। আপনি চিত্রটার সাথে মিলাই পড়বেন, তাহলে সুবিধা হবে। ওকে, 2 নাম্বার লেখেন ডিফাইন ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। লেখা নেই। এই লিখতে তো দেরি হয় কেন, পরীক্ষা 2 ঘন্টা অ্যান্সার করবেন কেন? আমি তো স্যার Define digestion and absorption. Write down the pathway of food digestion. আমরা কিছু কারেকশন করে দিব, একটু অপেক্ষা করেন। Write down the pathway of food digestion. ঠিক আছে, এখানে আমরা পাথওয়েটা বলবো। দেখেন একই অ্যান্সার কিন্তু 2টা প্রশ্নে। আপনি যদি পার্টগুলো পারেন, পার্টগুলোকে পরপর সাজালে এটা কি হয়ে যাবে, পাথওয়ে হয়ে যাবে। পাথওয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে একদম সিরিয়ালি আসবে, একটা অর্গানও এলোমেলো করা যাবে না। আপনি যদি ডিসেন্ডিং কোলন আগে লেখেন, অ্যাসেন্ডিং কোলন পরে লেখেন, পার্টে ঠিক আছে, কিন্তু পাথওয়েতে কিন্তু কি হবে, ভুল হয়ে যাবে। পাথওয়ে মানে পথ, একটার পরে একটা যে খাবারটা কি বের হয়ে যাবে। এখানে একটা কারেকশন আছে, পাথওয়েটা দেখেন। আচ্ছা, অ্যাবজর্পশন আর ডাইজেশনটা দেখেন, ডাইজেশনের সঙ্গে এখানে দেওয়া আছে। ডাইজেশন হলো একটি ফিজিওলজিক্যাল প্রসেস যেখানে কমপ্লেক্স ফুড পার্টিকেলগুলো ভেঙে সিম্পল বা গ্রহণ উপযোগী ফুড পার্টিকেলে পরিণত হবে। ক্লিয়ার কিনা এটা? অ্যাবজর্পশন হচ্ছে কি,
যে প্রক্রিয়ায় ডাইজেস্ট বা হজম হওয়া খাদ্য উপাদানগুলো বায়োলজিক্যাল মেমব্রেন ভেদ করে কোথায় প্রবেশ করে, রক্তে প্রবেশ করে, তাকে আমরা কি বলি, অ্যাবজর্পশন। তাহলে দুইটা সংজ্ঞা ক্লিয়ার, ডাইজেশন এবং অ্যাবজর্পশন। পাথওয়েটাতে যখন আমরা আসবো একটু কারেকশন থাকবে, পুরো লাইনটাই ঠিক আছে, শুধুমাত্র এখানে দেখেন প্যানক্রিয়াস, এই পাশটায় প্যানক্রিয়াস লেখা না, এই যে আমরা এখানে বললাম চিত্রে বলছিলাম না, নিচে প্যানক্রিয়াস থাকে স্টোমাকে, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস হবে, তাই না? এই জুসটা কোথায় যাবে, ডিউডেনামে যাবে। এই যে স্টুল লিভ ফ্রম দ্য বডি হবে সবার শেষে, কারণ স্টুলটা বের হয় কি দিয়ে, অ্যানাল ক্যানাল দিয়ে, তাই না? এই লাইনটা হবে কোথায়, সবার শেষে। হ্যাঁ, স্টুল লিভ ফ্রম দ্য বডি হবে এই জায়গাটায়, ঠিক আছে? নিচে লিখেও দিতে পারেন, স্টুল লিভ ফ্রম দ্য বডি। স্যার ওইখানে কি কোন জায়গায় শুরু মিলে যাবে স্যার? দেখেন একদম এখানে আছে কি প্যানক্রিয়াস, তাই না? প্যানক্রিয়াস আছে, তাই না? প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াটিক জুস আছে, এর নিচে কি লেখা, স্টুল লিভ ফ্রম দ্য বডি। এই লাইনটা হবে কি, একদম ডাইরেক্ট লাইনে দেখেন অ্যানাল ক্যানেল, অ্যানাসের শেষে স্টুল লিভ ফ্রম দ্য বডি। প্যানক্রিয়াস দিয়ে তো আর স্টুল বের হবে না, তাই না? এটা হবে কোথায়, একদম শেষে, স্টুল লিভ ফ্রম দ্য বডি। স্যার এটা কি এখানে কেটে দাও? এখানে কেটে দিবেন, ওখানে আর থাকবে কেন? এখন দেখেন এখানে যদি এই লাইনটা কেটে দেন, তাহলে এই লাইনটা কার সাথে লাগবে, এই লাইনটা লাগবে যে ডিউডেনামের সাথে, তাই না? প্যানক্রিয়াটিক জুসটা লাগবে। হ্যাঁ, প্যানক্রিয়াটিক জুসটা লাগবে ডিউডেনামের সাথে, যে ঠিক আছে, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক জুস, এটা হচ্ছে ডিউডেনাম। এটা কেটে দেন ওই লাইন, বুঝেন না এখনো? ঠিক আছে, এটা কাটা, এটা হবে কি, ঠিক আছে, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস হবে ডিউডেনাম, ঠিক আছে? এটা এই যে আছে সবার শেষে। এই যে কোনে আসবে ডিউটি। এটা হবে সবার শেষে। এই যে আমি লিখে নিচ্ছি। সবার কারেকশন ঠিক আছে এটা? ওকে, নেক্সট ক্লাসে আমি ইন্ডিভিজুয়াল একজন একজন করে এখানে ডেকে এই পাথওয়েটা জিজ্ঞেস করব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। এই নাম দিলাম।